অনেকেই সাংবাদিক ইলিয়াস, পিনাকি ভট্টাচার্য, মাহমুদুর রহমান, এরকম আরো অনেক ব্যক্তিকে, সেলিব্রিটিকে জামাত ইসলামী যেন নমিনেশন দেয় সে আহ্বান জানাচ্ছে। প্রিয় দর্শক, বাংলাদেশের সামনে অত্যন্ত ভয়াবহ আরেকটি বিপর্যয় খুব দ্রুত গতিতে এগিয়ে আসছে। যে কোনো মুহূর্তে বাংলাদেশে ঘটে যেতে পারে আরেকটি ভয়াবহতম ভূমিকম্প। বাংলাদেশের একটা প্রবাদ গল্প আছে, সেটা হলো উস্তাদের মায়ের শেষ রাইতে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন খলিল ভাই সমস্ত অপপ্রচারে পাত্তাই দেন নাই। উনি ঠান্ডা মাথার মানুষ, অবিচলভাবে তার কাজ চালাই গেছেন। আমি সবসময় দেখছি উনি কথা কম কাজ বেশি, এটাই হইলো তার কাজের ধরন। প্রফেসর ইউনূস কিন্তু পুরো সময়টাই খলিল ভাইয়ের উপরে তার আস্থা অক্ষুণ্ণ রাখছেন। পরিস্থিতি এমন পর্যায়ে চলে যাচ্ছে যে এখন সম্ভবত সাংবাদিক ইলিয়াস, পিনাকি তারা মিলে একটা নতুন সরকার বাংলাদেশে বা রাজনৈতিক দল গঠন করতে পারে, যেটার প্রধান হবে তারা। দর্শক, এবার রাজনীতিতে ভূমিকম্প শুরু হয়েছে। হঠাৎ পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস এবং মাহমুদুর রহমান স্যার মিলে একই ঘোষণা দিল, যা জানলে আপনার রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। অনেকেই সাংবাদিক ইলিয়াস, পিনাকি ভট্টাচার্য, মাহমুদুর রহমান, এরকম আরো অনেক ব্যক্তিকে, সেলিব্রিটিকে জামাত ইসলামী যেন নমিনেশন দেয় সে আহ্বান জানাচ্ছে। আপনারা আপনাদের মন্তব্য জানাবেন, বিষয়টা কেমন হয়। সরলভাবে যদি দেখি যে বিষয়টা তো হিট তোলপাড় সৃষ্টি হয় এবং জনমত, রাজনীতি, পারসেপশন মুহূর্তের মধ্যে ঘুরে যাবে। কারণ পিনাকি, ইলিয়াস, মাহমুদুর রহমানরা যদি কোনো একটা দলের হয়ে নির্বাচন করেন, তাদের প্রতিপক্ষকে তো মুহূর্তের মধ্যে দেশব্যাপী ধসিয়ে দেওয়া যায়। এই তিনজন ব্যক্তি যদি নির্বাচন করেন, শুধু এই তিন নির্বাচন এলাকা নয়, পুরো বাংলাদেশে তাদের প্রতিপক্ষকে ধসিয়ে দিতে পারেন, এই সক্ষমতা তাদের আছে। তো জামাতের অনেক লোকজন ইমোশনাল হয়ে বলছেন যে তাদের নমিনেশন দেওয়া হোক। তবে এই ইমোশনের পিছনে যুক্তি আছে। যুক্তি হচ্ছে জামাত একটা সিদ্ধান্ত নিয়েছে যে শেষ মুহূর্তে তাদের প্রার্থী তালিকায় বড় ধরনের পরিবর্তন এনে তারা চমক দেখাবে শেষ মুহূর্তে, এবং কেন্দ্রীয়ভাবে জামাত আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে। এখানে বিশিষ্ট অনেক সাংবাদিক থাকবে, জামাত বিভিন্ন সোর্স স্পষ্ট করেছে। কারণ বিশিষ্ট অনেক সাংবাদিককে যদি জামাত নমিনেশন দেয়, তো বাংলাদেশে পরিচিত সাংবাদিক কে আছে যিনি জামাতের নমিনেশন পেতে পারেন এবং এমপি হতে পারেন? হতে পারে জনাব ডক্টর মাহমুদুর রহমান। এটা জনগণের প্রত্যাশা। কিন্তু মাহমুদুর রহমান স্যার নির্বাচন করবেন কি করবেন না, ইটস আপ টু হিম। এবং তারা নিজেরাই আলাদা রাজনৈতিক দল করবেন কিনা, বা নির্বাচন না করে এই নিরপেক্ষ গ্রাউন্ড থেকে ন্যারেটিভ নির্মাণ অথবা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করাটাই জরুরত কিনা, অথবা সরাসরি ক্ষমতা আসতে পারলে প্রেশার গ্রুপ হওয়ার কি দরকার, নানান প্রশ্ন তার সামনে আসবে। তাই আমি বিশ্বাস করি জাতির বৃহত্তর স্বার্থে যেটা, সেটাই হবে। তবে এখানে আমার এই বিশ্লেষণে এটা একটা পার্ট থাকবে যে তাদের প্রেশার গ্রুপ হিসেবে কাজ করা উচিত না সরাসরি নির্বাচনী রাজনীতি আসতে পারে। এরপরে সাংবাদিকদের নমিনেশনের প্রশ্ন আসলে জামাতের নমিনেশন নিতে পারে এবং যোগ্য হেভিওয়েট সবার আগে আসবে মাহমুদুর রহমানের নাম। সাংবাদিক ইলিয়াস এই মুহূর্তে মেইন স্ট্রিম ওই রকম সাংবাদিক না, যে কোনো টিভিতে বা পত্রিকার সম্পাদক এরকম না, তবে বাংলা এডিশন চালান এবং সব সাংবাদিকদের আব্বা। যত টিভি সাংবাদিক দেখেন তারা তাদের যে সোর্স, তাদের যে ইনভেস্টিগেটিভ ক্যাপাসিটি, কিসের ক্যাপাসিটি, কি করবে। জামাত তাদের চাইতে এই সাংবাদিক ইলিয়াস একা তাদের চাইতে বেশি হ্যাডম রাখেন। তার যে প্রভাব এখনো ডিসি অফিস, এসপি অফিস, বিভিন্ন জায়গায় ইলিয়াস ফোন করলে, ইলিয়াস ইনভেস্টিগেশন করতে গেলে যে একটা তাসির, বা ইলিয়াস যদি কোনো একটা বিষয় ইনভেস্টিগেশন করে সেটা প্রচার করে, তার চ্যানেলে আপলোড করে দেন, ওইসব যমুনা টিভি, অমুক টিভি, তমুক টিভির চাইতে ব্যক্তি ইলিয়াসের প্রভাব অনেক। দিস ইজ রিয়ালিটি। আপনি মানেন আর না মানেন, ইলিয়াস একটা কথা বললে সমাজকে যেভাবে নাড়া দেয়, রাষ্ট্রকে যেভাবে নাড়া দেয়, ইলিয়াসের ইনভেস্টিগেটিভ রিপোর্ট পুরো প্রশাসনকে যেভাবে নাড়া দেয়, বাংলাদেশের কোনো সাংবাদিক, কোনো টেলিভিশন চ্যানেল রিপোর্ট ওইভাবে নাড়া দেয় না। দিস ইজ ট্রু। অতএব সেখানে ইলিয়াসকে মনোনয়ন দেয়, এগুলো আসতে পারে। আমির জামাতের সাথে যুক্তরাষ্ট্রে বসে মিটিংও করেছেন, অনেক কিছু পরিবর্তন হয়ে যেতে পারে। অনেক বিরাট বিরাট সাংবাদিক তারা হঠাৎ করে রাজনীতিতে এসেছেন, দায়িত্ব নিয়েছেন, এটা হয়েছে। প্রিয় দর্শক, বাংলাদেশের সামনে অত্যন্ত ভয়াবহ আরেকটি বিপর্যয় খুব দ্রুত গতিতে এগিয়ে আসছে। যে কোনো মুহূর্তে বাংলাদেশে ঘটে যেতে পারে আরেকটি ভয়াবহতম ভূমিকম্প। আজ যখন আমি আপনাদের সামনে এই ভিডিওটি করছি, 21 নভেম্বর 2025, আজকের দিনে ঠিক সকাল 10টা 38 মিনিটে
বাংলাদেশে 5.7 মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। এই ভূমিকম্পে আমরা সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সারা দেশে প্রায় 10 জনের মতো নিহত হয়েছে এবং 100 জনের মতো আহত হয়েছে। আর বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন স্থাপনা, বাড়ি ঘর, বিভিন্ন কালভার্ট এগুলো হেলে পড়েছে, কোনোটা ফেটে গেছে, কোনো জায়গায় রাস্তা ফেটে গেছে, এই মোটামুটি অবস্থা। তো এই ভূমিকম্পের সময় আমি ব্যক্তিগতভাবে ওই সময় আমি আমার বাচ্চাকে সাথে করে নিয়ে বাথরুমে ছিলাম। আমার বাচ্চাকে ঘুম থেকে তুলে, ছোট বাচ্চা 6 বছর বয়স, ঘুম থেকে তুলে তার হাত মুখ ধুইয়ে সবেমাত্র তার কুলি করাচ্ছি, মুখে পানি দিয়ে কুলি করাচ্ছি। ঠিক এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছিল যে আমার মাথা ঘুরছে। তো আমার মাঝে মাঝে এরকম হয়, প্রেসারে যদি একটু প্রবলেম হয়, আমি তখন চিন্তা করলাম যে তাহলে কি আমার প্রেসারে ঝামেলা হয়ে গেল কিনা, মাথা ঘুরছে কিনা। আমি বাথরুমের একটা দেয়াল এক হাত দিয়ে, ডান হাত দিয়ে ধরে আমি ঠিক সেই মুহূর্তেই দেখলাম যে অত্যন্ত জোরে ঝাঁকুনি দিল। আমি তখন বুঝলাম যে এটি ভূমিকম্প হচ্ছে। আমি সাথে সাথে দোয়া কালমা যতটুকু পারি সেটুকু পড়তে শুরু করলাম আমার বাচ্চাটাকে কোলের সাথে মিশাইয়ে। বাচ্চা তখন বুঝতে পেরেছে যে কোনো বিপদ হয়তো হয়েছে। তিনি বাচ্চাটা কান্না করতে যাবে, কিন্তু আমি তাকে খুব কোলের সাথে জোরে করে চেপে ধরে বলছি, আব্বু ভয় নেই, এরকম। তো এই যে অবস্থা, এটি কিন্তু সবেমাত্র 5.7 মাত্রার ভূমিকম্প হয়েছে। তাতেই যদি এই অবস্থা হয়, আরো ভয়ঙ্কর বিপদের খবর আমাদেরকে জানালেন বুয়েটের একজন ভূমিকম্প বিশেষজ্ঞ ডক্টর মেহেদি হাসান আনসারি। তিনি জানালেন প্রতি 100 থেকে 125 বছর পর পর 7 মাত্রার ভূমিকম্প অনুভূত হয় এবং 250 থেকে 300 বছর পর পর 8 মাত্রার ভূমিকম্প হয়ে থাকে। এটি ঐতিহাসিক তথ্য প্রমাণের ভিত্তিতে কিন্তু তিনি এই কথাটি বলেছেন। তো এই হিসাব করলে আমরা যেটি আরেকটি তথ্য আমাদের কাছে আসে, সেটি হচ্ছে 1869 সালে 7.6 মাত্রার কাসার ভূমিকম্প এই এলাকায় অনুভূত হয়। এরপরে 1885 সালে 7.1 মাত্রার বেঙ্গল ভূমিকম্প এই ভারতীয় উপমহাদেশে আঘাত হানে। এরপর 1897 সালে 8.1 মাত্রার গ্রেট ইন্ডিয়ান ভূমিকম্প এই উপমহাদেশে আঘাত হানে। আর সর্বশেষ 1918 সালে 7.6 মাত্রার শ্রীমঙ্গল ভূমিকম্প এই উপমহাদেশে আঘাত হানে। এই যে ঐতিহাসিক তথ্য, এই ঐতিহাসিক তথ্যের আলোকে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে, যেহেতু সর্বশেষ ভূমিকম্পটি ছিল 1918 সালে 7.1 মাত্রার ভূমিকম্প। ওই যে আগেই বলেছি যে প্রতি 100 থেকে 125 বছর পর পর 7 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। তাহলে সর্বশেষ ভূমিকম্পটি ছিল 1918 সালে 7.6 মাত্রার। সেই হিসাবে আমরা যদি সেই হিসাব করি, এখন 2025 সাল, তার মানে 100 বছর কিন্তু অতিক্রম হয়ে গেছে। তো 100 থেকে 125 বছর যেহেতু, আমরা কিন্তু সেই রেড জোনে এখন পদার্পণ করেছি এবং ভূমিকম্পের মাত্রাটা কিন্তু 7.6 মাত্রার, অর্থাৎ 7-এর ভিতরে, এই ভূমিকম্পের ভিতরে কিন্তু আমরা অবস্থান করছি। তো পরিসংখ্যান যেটি বলছে, বিশেষজ্ঞরা যেটি বলছে, 7 মাত্রার ভূমিকম্প যদি বাংলাদেশে ঢাকা বা এর আশেপাশের 100 কিলোমিটারের ভিতরে যদি সৃষ্ট হয়, তাহলে ঢাকা শহরে প্রায় 3 লক্ষ মানুষের নিহত হবার এবং হতাহত হবার একটা সম্ভাবনা রয়েছে এবং প্রায় 35% ভবন একেবারে সম্পূর্ণ মাটির সাথে মিশে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটি কিন্তু আমাদের জন্য চরম অ্যালার্মিং একটি বিষয়। আমরা জানি যে পৃথিবীর সবচেয়ে বড় ভূমিকম্পটি হয়েছিল 9.5 মাত্রার, সেটি 1960 সালে চিলিতে। ওই ভূমিকম্পে কিন্তু চিলির প্রায় 550 মিলিয়ন মার্কিন ডলারের সমান ক্ষয়ক্ষতি হয়েছিল এবং সেখানে হাজার হাজার ঘরবাড়ি একেবারে মাটির সাথে মিশে গিয়েছিল এবং চিলির ভালভিদিয়া শহরে এই ভূমিকম্পটা সৃষ্টি হয়েছিল। এইখানে এই শহরটা সম্পূর্ণ মাটির সাথে মিশে গিয়েছিল, হাজার হাজার মানুষ কিন্তু প্রাণ হারিয়েছিল। এখন আমাদের এই ঢাকার শহরে প্রায় 21 লক্ষ ভবন রয়েছে। এই ভবনে আপনি চিন্তা করতে পেরেছেন, যদি 7 মাত্রার ভূমিকম্প যে কোনো মুহূর্তে, আমরা কিন্তু ওই জোনে চলে এসেছি, যদি হয়, তাহলে ঢাকা শহরের অবস্থা 35% ঘরবাড়ি নিশ্চিহ্ন হয়ে যাবে এবং 3 লক্ষ মানুষ নিহত হবার সম্ভাবনা রয়েছে। এখন বিশেষজ্ঞরা লক্ষ্য করছেন, খলিল ভাই সমস্ত অপপ্রচারে পাত্তাই দেন নাই। উনি ঠান্ডা মাথার মানুষ, অবিচল ভাবে তার কাজ চালাই গেছেন। আমি সবসময় দেখছি উনি কথা কম কাজ বেশি, এটাই হইলো তার কাজের ধরন। প্রফেসর ইউনূস কিন্তু পুরো সময়টাই খলিল ভাইয়ের উপরে তার আস্থা অক্ষুণ্ণ রাখছেন, আমরা খেয়াল করছি। কারণ তিনি জানতেন যে এই আলোচনা অত্যন্ত কঠিন এবং জটিল। এই সমস্ত বিষয়ে সফল নেগোসিয়েশন চালানোর জন্য এমন একজনের প্রয়োজন, যিনি একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য আলোচনা, অশুল্ক বাধা, কূটনীতি, জাতীয় নিরাপত্তার বিষয়ে যথেষ্ট জ্ঞানী এবং অভিজ্ঞ। প্রফেসর ইউনূস ন্যাচারালি এই গুণগুলি পাইছিলেন একমাত্র ডক্টর খলিলের মধ্যে।
আমরা জানি আমাদের দেশে 40-এর মন্বন্তর 74-এর দুর্ভিক্ষে লক্ষ লক্ষ লোক মারা যায়, এটা আমাদের জাতির কালেকটিভ মেমোরিতে আছে। যুদ্ধকালীন সময় এত লোক কিন্তু মারা যায় নাই, এরপর অপুষ্টিতে মারা যায় অগণিত মানুষ। এই স্মৃতি আমাদের এখনো তাড়া কইরা বেড়ায়। ফলে খাদ্য নিরাপত্তা আমাদের চিন্তার ডিএনএর ভিতরে ঢুকে গেছে এবং হইয়া দাঁড়াইছে আমাদের জাতীয় নিরাপত্তার 1 নম্বরের অগ্রাধিকার। খলিল ভাইকে যখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হলো তখন চারিদিক দিয়ে কি হাউকা, উনি নিরাপত্তা কি বুঝেন? এবার বুঝ নিরাপত্তা কারে বলে। খাদ্য নিরাপত্তা আমাদের জাতীয় নিরাপত্তার 1 নম্বর অগ্রাধিকার। খাদ্য কি মিলিটারি এলিমেন্ট নাকি রে বক্সোদ? আমেরিকা থেকে আমরা মোটা দাগে গম সোয়াবিন আমদানি করি, সেই সাথে কিছু পরিমাণে ভুট্টাও কিনি। খাদ্যবস্তু ছাড়া আমরা তুলাও আনি সেই দেশ থেকে। আমাদের গম আমদানির প্রধান উৎস হচ্ছে ইন্ডিয়া, তার সাথে আছে রাশিয়া আর ইউক্রেন। রাশিয়ার উপরে আমেরিকার স্যাংশন আছে, সে কারণে ওখান থেকে গম আমদানি সম্ভব না। ইউক্রেনের তো যুদ্ধগ্রস্ত, সেখান থেকেও আমদানি সম্ভব না, আর আমদানির পরিমাণ অনিশ্চিত। বাকি থাকে ইন্ডিয়া। ইন্ডিয়া থেকে আমাদের খাদ্যদ্রব্য আমরা বিনা পয়সায় তো কিনি না, তাই না? তাও এর সম্পূর্ণ মূল্য আমরা পরিশোধ করি। তবু আমরা দেখতে পাই ভারত প্রায় বিনা নোটিশে খাদ্যবস্তু এবং অন্যান্য পণ্যের উপরে রপ্তানি বাধা আরোপ করে, রপ্তানি বন্ধ করে দেয়। এমনকি চাল রপ্তানি বন্ধ করে দিছিল। শুধু তাই না, আবার কয়া বেড়ায় হাঙ্গারে নাকি ওরা খাওয়ায়, খিলায়। ওরা না খেলালে নাকি আমরা চলতেই পারবো না, আমরা না খেয়ে মরবো। আমরা টাকা দিয়ে শুধু ভারতীয় পণ্য কিনলেই চলবে না, আমাদের কৃতজ্ঞ থাকতে হবে যে ইন্ডিয়া আমাদের বেচিচ্ছে। চিন্তা করেন, মানে ইন্ডিয়া আমাকে মারবে আবার টাকাও নিবে, বুঝি চাও? এটা হইতেছে ইন্ডিয়া। তো ওদের কাছ থেকে কেন কিনবো আমরা? ওদের ভোমা ভোমা ইন্ডিয়ান পেঁয়াজ ছাড়া চলিচ্ছে না আমাদের। এক সময় বলতো না ইন্ডিয়ান পেঁয়াজ ছাড়া আমাদের চলবে না, চলে, এখন চলিচ্ছে আমাদের পেঁয়াজ ছাড়া। ওদের ধরে চটাস চটাস করে থাপ্পড় মারবেন যারা এটা কথা বলতো এক সময়। ইন্ডিয়ান ফ্যাক্টরি যেগুলো বাংলাদেশে বানাইছে না, বন্ধ করো কয়ে দিলাম আগে, নয়তো ধানমন্ডি 32 নাম্বার কইরা দিব, পরে আবার কইও না সাবধান করি নাই। তার মানে ধরেন আমাদের যখন বিশেষ প্রয়োজন তখন এমন অবস্থা হইতে পারে যে ভারত আমাদের খাদ্য রপ্তানি বন্ধ করে দিছে। এই তো কয়েকদিন আগে পাকিস্তানের সাথে যুদ্ধের প্রাক্কালে আমরা দেখলাম যে ইন্ডিয়া পাকিস্তানের সিন্ধু নদীতে পানি প্রবাহ একতরফাভাবে বন্ধ করে দিছে, যে কাজটা পূর্বের কোনো যুদ্ধকালে সে করে নাই। অর্থাৎ পানিকে ভারত অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। ভারত যে ভবিষ্যতে খাদ্যদ্রব্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে না তার কোনো গ্যারান্টি আছে? তো জাউরা ও করবে না এমন কোনো কাজ নাই। আমি মোটামুটি নিশ্চিত আমেরিকা থেকে অধিক পরিমাণে খাদ্যদ্রব্য আমদানি করার সিদ্ধান্তের পিছনে প্রফেসর ইউনূস এবং খলিল ভাই এই ভাবনাটাকে বিশেষ বিবেচনায় রাখছেন। ফলে ইন্ডিয়া আমাদের প্রয়োজনের সময় খাদ্য রপ্তানি বন্ধ কইরা আমাদের উপরে চাপ দিতে পারবে না। এই একই কথা তুলা আমদানির ক্ষেত্রে প্রযোজ্য। বাংলাদেশকে টাইট দেওয়ার একটা বড় অস্ত্র এভাবে ভারতের হাত থেকে নীরবে সরাইয়া নিছেন প্রফেসর ইউনূস আর ডক্টর খলিল। সাবাস, বাঘের বাচ্চা। এইবার আমাদের তো পার্টি সং বাজানো উচিত। এডিটর সাহেব একটা পার্টি সং দেন। আমার বিশ্বাস প্রফেসর ইউনূস আর ডক্টর খলিল এই কাজগুলা করেছেন বাংলাদেশের স্বার্থ বিবেচনা কইরা। ভারতের ক্ষতি করা তাদের অবশ্য উদ্দেশ্য ছিল না, কিন্তু ভারতের যাতে ক্ষতি হইল সেটা তারা সারা জীবন মনে রাখবে। একে তো খাদ্যদ্রব্য রপ্তানি হঠাৎ করে বন্ধ করে আমাদের মতো বাংলাদেশকে বিপদে ফেলা ভারত তার হীন স্বার্থ কখনো হাসিল করতে পারবে না। সেই সাথে ভারত আরো একটা বড় ক্ষতি হইল, বাংলাদেশে তার যে খাদ্যদ্রব্য এবং তুলার মার্কেট সেটা এখন অনেক ছোট হয়ে যাবে। ভারতের সাথে আমাদের যে বিশাল বাণিজ্য ঘাটতি ছিল সেটা অনেকটাই কমে যাবে। অর্থাৎ বাণিজ্য ঘাটতি কমাইতে ট্রাম্প যেটা দুনিয়ার সঙ্গে প্রকাশ্যে করতেছেন, প্রফেসর ইউনূস আর খলিল ভাই ভারতের সঙ্গে তলে তলে সেই কামটাই সারলেন, কিন্তু কেউ সেটা আগে ভাগে আন্দাজ করতে পারলেন না। এটারে কয় চাপা মায়ের হয়, এটাতে কিন্তু সাউন্ড হয় না। একই সাথে আর একটা ঘটনা ঘটলো, কি সেটা? আমেরিকার কৃষি পণ্যের লবি হইতেছে সেই দেশের সবচেয়ে শক্তিশালী লবি, মানে এই সমস্ত প্রদেশ কৃষি পণ্য তৈরি করে সেই প্রদেশগুলোর যারা এমপি মিনিস্টার আর কি, বুঝছাও? আমরা 18 কোটি বাংলাদেশি সহজেই আমেরিকার কৃষি পণ্যের একটা বৃহৎ বাজারে পরিণত হইতে পারি। আমরা যদি আমেরিকার এই সমস্ত পণ্যের বড় ক্রেতা হই, তাহলে এই যে লবি, যে সমস্ত জায়গায় কৃষি পণ্য তৈরি হয় সেই সমস্ত প্রদেশের এমপি মিনিস্টার মন্ত্রী, এদের সাথে, এদের লবির সাথে আমাদের নিবিড় ঘনিষ্ঠতা হওয়া সময়ের ব্যাপার। আর আমেরিকার যেসব রাজ্য কৃষি পণ্য উৎপাদন করে সেখানকার রাজনীতিতে, নির্বাচনে কৃষি লবি অনেকটা নির্ধারণী ভূমিকা পালন করে। ফলে এই সমস্ত রাজ্যের সিনেটর, কংগ্রেসম্যান, গভর্নরেরা কিছুকালের মধ্যে আমাদের পকেটে থাকবে, আমাদের হাতের মধ্যে থাকবে।
আমি আশা করি আগামীতে যারা নির্বাচিত হবেন তারা এই বিষয়টা বিশেষভাবে যত্নের সাথে খেয়াল করবেন, এটাকে নারিশ করবেন, এটাকে পুষ্ট করবেন, এই সম্পর্কটাকে ধরে রাখবেন, আরো সমৃদ্ধ করবেন। আমেরিকায় ভারতের যে প্রভাব সেটা সে নিজের প্রয়োজনে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করতে পারে। আমাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলে আমেরিকার কৃষি লবি আমেরিকায় বাংলাদেশের বিরুদ্ধে ভারতের যে কোনো চক্রান্তকে নস্যাৎ করে দিতে পারবে, সেই শক্তি তাদের আছে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।